যে সকল রাম তত্ত্ব বলিতেছে সে সকল রাম তত্ত্ব আমার মস্তিষ্কে এখন স্থান পাবে। যদি পারো এ সকল রাম তত্ত্ব রেখে আমাকে এমন একটি যুক্তি দাও যে যুক্তির মাধ্যমে আমি সেই রাম লক্ষ্মণকে নিধন করতে পারি। মহারাজের কথা শ্রবণ করে রানী বলে, মহারাজ এতক্ষণে বুঝতে পেরেছি আমি তোমার মনোগত তুমি হয়েছ যোদ্ধা, তুমি যুদ্ধে যাত্রা করো। মহারাজ তুমি আর কাল বিলম্ব করো, কেননা শাস্ত্রে রয়েছে চিনিলে পৌরুষ মরিলেও স্বর্গীয় হয়, এহেন কার্য তুমি কারে করো। শুনে দশাহন বলে, রানী গো যুদ্ধের কথা বলেছ, উত্তম কথা বলেছ রানী, কিন্তু গো রানী একটিবার চিন্তা করে দেখো, পুত্র মরেছে, আরো মরেছে আমার বীর বীর শূন্য লঙ্কায় আমি কাকে নিয়ে যুদ্ধে যাই। মহারাজ তোমার লঙ্কা এখনো বীর শূন্য হয়নি মহারাজ, তোমার লঙ্কা এখনো বীর রয়েছে, সে তোমারই অন্যে পালিত, তোমারই বাতুষ পুত্র নাম তার তরুণ। না না রানী, তরুণ তো আমার হয়ে যুদ্ধে যাবে না রানী, কেননা যাহার মাতা সরমা রীতিনীতি সীতার চরণ সেবা করে, আর যাহার পিতা বিভীষণ আমার একমাত্র আপন সহোদর ভাই, অথচ ভাই হয়ে আজ সে আমার পরম শত্রু, আমার শত্রু পক্ষে আশ্রয় নিয়ে তাহাদের পুত্র হয়ে তরুণী তো আমার হয়ে যুদ্ধে যাবে না রানী। বলে, মহারাজ কারু সম্বন্ধে সঠিক তত্ত্ব না জেনে কাউকে দোষারোপ করতে হয়, কেননা আমি জানি তরুণী যে সর্বদা তোমার মঙ্গল কামনা করে। মহারাজ যদি বিশ্বাস না হয় একবারের জন্য হলেও তাকে একবার সংবাদ পাঠিয়ে দেখো। মহারাজ বললে, রানী তরুণী আমার মঙ্গল কামনা করে। আচ্ছা রানী, আজ না হয় তোমার কথাই থাক, তরুণীকে একবারের জন্য হলেও আমি সংবাদ পাঠিয়েই দেখব তরুণী আমার হয়ে যুদ্ধে যায় কিনা। তাই শারণকে ডেকে বলে, শারণ শীঘ্র করে যুবরাজ তরুণীকে সংবাদ পাঠিয়ে এসো। আজ্ঞা পেয়ে শারণ যাত্রা করেছে, আর এদিকে ভক্ত তরুণ সেই শিশুকাল হতে মাতা পিতার অনুগ্রহে রাম চরণে তার জীবন প্রাণ উৎসর্গ করেছে, জীবন ভর রঘুনাথের চরণ ভজন অর্চন পূজন করে চলেছে। তাই তরুণী আজ প্রতিদিনের ন্যায় রামের চিন্ময় মূর্তি অঙ্কন করে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে জুড়ে বলতেছে, হে দয়া, হে পতিত পাবন মধুসূদন, আমার ত্রিতাপ জ্বালা তুমি দূর করো প্রভু, একবার দেখা দাও প্রভু।
জানি